নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। ফের কি রাজনীতির শিকার বাংলার নাট্যমহল? ফের কি বাংলার সংস্কৃতিতে গেরুয়া শিবিরের কোপ? বাংলার নাট্যমঞ্চে এমনই প্রশ্ন উঠল, কারণ আচমকাই রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের অনুদান বন্ধ করল কেন্দ্রীয় সরকার। তালিকায় মেঘনাদ ভট্টাচার্য, দেবেশ চট্টোপাধ্যায়, পৌলমী চট্টোপাধ্যায়ের নাট্যদলও। বহু বছর ধরেই নাটকের প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন নাট্যদলের পরিচালক ও বাকি সদস্যদের গুরু শিষ্য পরম্পরা নামে অনুদান দেয় কেন্দ্র। বিভিন্ন কারণে এ রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের সেই অনুদান পুনর্নবীকরণ বন্ধ করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তার মধ্যে রয়েছে মেঘনাদ ভট্টাচার্য, দেবেশ চট্টোপাধ্যায়, পৌলমী চট্টোপাধ্যায়ের মতো খ্যাতনামা নাট্য ব্যক্তিত্বের দল। গেরুয়া রাজনীতির শিকার বলেই অভিযোগ নাট্য ব্যক্তিত্বদের। এটা তো আমাদের স্মারকের 50 বছর। এই 50 বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা বড় উপহার পেলাম, সেটা হচ্ছে 17 বছর ধরে চলা আমার যে রেপার্টরি গ্রান্ট 17 জনের, সেটা বন্ধ করে দেওয়া হলো। ছেলেগুলো যারা সামান্য 6,000 টাকা করে মাসে পেয়ে থিয়েটারটা করতে পারত, তারা যদি এখন থিয়েটারটা করতে না চায়, তারা যদি বলে টিউশনি করবো কিংবা ধূপ বেচবো, তবে আমরা থিয়েটারটা করবো এরপর কি করে, সেটা আমার বিরাট সমস্যা। গত 1 আগস্ট মিনিস্ট্রি অফ কালচার তারা তাদের একটা কমিটি তারা সেটাকে তাদের পোর্টালে এটা পাবলিশ করেছেন যে পশ্চিমবঙ্গের কিছু দলের গ্রান্ট তারা বাতিল করছেন, এবং এটা আমরা গত ডিসেম্বর থেকে জানতাম। গত ডিসেম্বর পশ্চিমবঙ্গ থেকে একটি লিস্ট পাঠানো হয়েছিল, সেই লিস্টে কিছু দলকে তারা বাতিল করবেন বলে, মানে ব্ল্যাকলিস্টেড করবেন বলে ঘোষণা করেছিলেন। এবং মিনিস্ট্রি অফ কালচার যে গ্রান্ট আছে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরা বা রেপার্টরি গ্রান্ট, সেই গ্রান্টে কিছু দলকে এখানকার কিছু মানুষ আছেন যারা চাইছেন না যে এই দলগুলোকে গ্রান্ট দেয়া হোক। এটা অত্যন্ত আনফেয়ার। এটা উচিত হয়নি করাটা, কারণ ওরা যে কারণটা আমাদের দেখিয়েছে, অ্যাটলিস্ট আমাদের দলকে, যে আমি এক্সাক্ট কথাগুলো বলেছে এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক ইন অল অ্যাসপেক্ট। যদি এক্সট্রা অর্ডিনারি, এবং যেহেতু আমাদের এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক ইন অল অ্যাসপেক্ট, সেহেতু ওরা ভেবেই নিচ্ছে যে আমরা সাস্টেনেবল, আমাদের ফান্ডস আছে, আমরা নিজেদের তৈরি করতে, আমরা নিজেরা সার্ভাইভ করতে পারবো, এবং আমাদের বাদ দিয়ে ওরা নতুনদের নিয়ে আসছে এই গ্রান্টের আওতায়। এই কয়েকদিন আগেই একটা সোনার পাখি না সোনার হরিণ কি একটা টেক্সট পাঠিয়েছিল মোটামুটি RSS বিজেপির জয়গান করে, যে সেইটা সব দলকে অভিনয় করে পাঠাতে হবে NSD-তে। তো স্বাভাবিকভাবে এগুলো পাত্তা না দেওয়াটাই আমাদের কিছু জনের কাজ, এবং কিছুজন বেশ জাঁকজমক করে তারা ওই ফেসবুক লাইভ করে সেটা করেছে, এবং তারা প্রচুর টাকা গ্রান্ট পাচ্ছে এবং পাবেও। তো এখন ওই তোষামত করলে পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। এটার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান থেকে বঞ্চিত উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা, শিল্পায়ন ও অশোকনগর নাট্যমুখ দল দুটিও। আমার মনে হয়েছে এটা পুরো উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ষড়যন্ত্র, এবং কেউ বা কারা থিয়েটারের এই ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিছু নাম তারা লিস্ট করে পাঠিয়ে দিয়েছে। এবার কেন সেগুলো পাঠিয়েছে, হয়তো কারোর আমাদের প্রতি ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, হয়তো রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে। এর মধ্যে কোনো রাজনীতি নেই বলে পাল্টা দাবি অভিনেতা রুদ্রনীল ঘোষের। একটু তারা ভুল বুঝছেন। আমার মনে হয় যে নথি বা তথ্যগুলো চাওয়া হয়েছে, দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে যদি তারা আরেকবার সঠিকভাবে আবেদন করেন, এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই বিশ্লেষণ করে দেখা হবে এটার সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। 100 দিনের কাজ আবাস যোজনার পর নাটকেও কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা। অনুদান বন্ধ করে কিংবা ধমকে চমকে দমিয়ে রাখা চলবে না। প্রয়োজনে নাট্য ব্যক্তিত্বরা যত দূর যেতে হয় যাবেন। কলকাতা টিভি। নদিয়ার চাপড়ায় সমবায় নির্বাচনে তৃণমূলের জয়। দইরবাজার মহারাজপুর সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল। 12টি আসনে জয় তৃণমূলের। চাপড়ায় গন্ডগোলের মধ্যে সমবায় নির্বাচনে জয় জয়কার তৃণমূলের। চাপড়ায় গন্ডগোলের মধ্যেই চাপড়ায় জয় তৃণমূলের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, নদিয়ার চাপড়ায় সমবায় নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। সন্তু, শোনা যাচ্ছে?
সন্তু, নদিয়ার চাপড়ায় 12টি আসনেই তৃণমূলের জয় জয়কার। একেবারে দেখো অরণ্যাদি, 1968 সাল থেকে এই দোয়ের বাজার মহারাজপুর সমবায় সমিতি কিন্তু দখল ছিল সিপিএম এর, কিন্তু 2024 সাল, সেই 2024 সালে কিন্তু আবার দখল নিল তৃণমূল। যেমনটা জানা গিয়েছে যে 12 আসন বিশিষ্ট এই যে সমবায় নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তৃণমূল ওই 12টি আসনে প্রার্থী দিয়েছিল, সিপিএম দিয়েছিল 7টি, 2টি নির্দল এবং একটি বিজেপি। বিরোধীরা সকলে কিন্তু জোট হয়েও কিন্তু হারাতে পারলো না তৃণমূলকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেখো, যদিও এই ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ তুলেছে, তবে শেষ ফাঁসি কিন্তু তৃণমূলরাই হেঁটেছে। যেমনটা আজ সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে গতকাল বিজেপির ক্যাম্প, রাতে বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ করেছিল, তার প্রতিবাদে রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটেছিল। তারপরে কিন্তু ভোটদান প্রক্রিয়া শুরু হয় 11টা নাগাদ। সিপিএম এর প্রার্থী সহ বিরোধী সমস্ত দলের প্রার্থীদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। তার যদিও ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি গিয়েছিলেন, তাকে বিজেপির গোব্যাক স্লোগান দেন, কিন্তু 3টে নাগাদ ভোট গণনা শুরু হয়। কিন্তু ভোট গণনা শেষ করে দেখা যায় 12টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। এই যে তৃণমূলের জয় কিন্তু বিরাট জয়, কারণ যেমনটা তোমাকে আমি বললাম 1968 সাল থেকে কিন্তু 2007 সাল পর্যন্ত এই সমবায় সমিতি সিপিএম এর দখলে ছিল। এরপর 2022 সাল পর্যন্ত অ্যাডক কমিটি এই সমবায় সমিতি পরিচালনা করছিল। এবার হাইকোর্টের নির্দেশে 2024 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে সিপিআইএম তৃণমূল 12টি আসনেই জয়লাভ করলো। অনন্যাদি, ধন্যবাদ তোমায় সন্তু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নদিয়ার চাপড়ায় সমবায় নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, 12টি আসনেই জয় তৃণমূলের। দৈরাজার মহারাজপুর সমবায় নির্বাচনে জয়ী তৃণমূলের। 100 দিনের কাজে বরাবরই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়িয়েছে রাজ্য সরকার। এবার প্রমাণ দিয়ে সেই দাবিকেই আরো জোরালো করলেন তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়ান। তৃণমূলের হাতিয়ার রাজ্যসভায় কেন্দ্রের লিখিত একটি জবাব। তুঙ্গে শ্বেতপত্র চর্চা, তৃণমূলের হাতিয়ার বাংলার বঞ্চনা, বকেয়া টাকা। বিজেপির হাতিয়ার কেন্দ্রের টাকায় দুর্নীতি, স্বজন পোষণ। এই দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে কে ঠিক? তৃণমূলের দাবি 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি বাংলায় গোহারান হেরে যাওয়ার পর 100 দিন এবং আবাসের টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু পোস্ট যুদ্ধ, তথ্য নথি দিয়ে দুই যুযুধান শিবিরের লড়াই। 23 জুলাইয়ের বাজেট পেশের পরে বারবার উত্তাল হয়েছে সংসদ। শরিকে দরাজ কেন্দ্র, বিরোধী বেঞ্চের একটাই স্লোগান, তৃতীয় মোদী সরকারের কর্ষি বাঁচাও বাজেট। বাজেটে বাংলার বরাদ্দ প্রায় শূন্য। কি পেয়েছে বাংলা, কি পায়নি, কেন্দ্রের কাছে তার হিসেব নিকেশ দাবি করেন অভিষেক। এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন। এই আবহে রবিবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ানের পোস্ট, হাতিয়ার রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। সোশ্যাল মাধ্যমে টুইট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদের দাবি, অবশেষে মোদী সরকার সংসদে স্বীকার করেছে যে বাংলাকে 100 দিনের কাজের জন্য কোনো টাকা দেওয়া হয়নি। এ ব্যাপারে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক। রাজ্যসভায় অবশেষে তা স্বীকার করে নিল মোদী সরকার। সঙ্গে রাজ্যসভার একটি চিঠিও টুইটে যোগ করেছেন ডেরেক, যাতে দেখা যাচ্ছে 2023-2024 অর্থবর্ষে দেশের অন্যান্য রাজ্য 100 দিনের প্রকল্পে টাকা পেলেও বাংলার পাশে কোনো বরাদ্দ অঙ্কের উল্লেখ নেই, অর্থাৎ বাংলাকে কোনো টাকাই দেওয়া হয়নি। এই যে তথ্য সামনে এসছে, এই তথ্য নতুন করে কিছু নয়, এই তথ্যের কথাই বারবার করে আমরা বলেছি। আমরা যখন গত বছর 2রা এবং 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা সবাই দিল্লিতে গিয়েছিলাম, সেই আন্দোলনে আমাদেরকে কার্যত দিল্লি পুলিশ দিয়ে মারতে মারতে, ট্রেনে ধাক্কা মারতে মারতে বের করা হয়েছিল গান্ধীঘাট থেকে, রাজঘাট থেকে। সেদিনকেও আমরা বলেছিলাম যে এই সরকার বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য টাকা দিচ্ছে না। আগের বকেয়ায় এখনো মেটেনি, তার উপরে 2024-এর বাজেটেও বাংলার খাতে শূন্য বরাদ্দ। এই পরিস্থিতিতে আবাসের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল সরকার। কেন্দ্র কি শ্বেতপত্র প্রকাশ করবে? কবে বাংলার বকেয়া টাকা রাজ্যের ঘরে ঢুকবে? এই প্রশ্নের উত্তর ঘিরেই রাজনৈতিক দড়ি টানাটানি। কলকাতা টিভি। বীরভূমের লাভপুরে ভাঙল কুয়ে নদীর বাঁধ, গ্রামে জল ঢুকে বিপত্তি। 8 থেকে 10টি গ্রাম জলমগ্ন। বন্যা পরিস্থিতি লাভপুরে, চাষের জমির ক্ষতি, মাথায় হাত কৃষকদের। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে লাভপুরে কাজল শেখ।
একদিকে মেঘভাঙা বৃষ্টি, অন্যদিকে একাধিক জলাধার থেকে ছাড়া কয়েক হাজার কিউসেক জল। ভাঙল বীরভূমের লাভপুরের কুঁয়ে নদীর বাঁধ। গ্রামে জল ঢুকে বিপত্তি। লাভপুর ব্লকের ঠিবা যে অঞ্চল, সেই ঠিবা অঞ্চলের ঠিবা গ্রামের একেবারেই যে বাঁধ, কুঁয়ে নদীর বাঁধ, সেই কুঁয়ে নদীর বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কুঁয়ে নদীর যে নদী বাঁধ প্রায় 100 মিটারের কাছাকাছি সেই নদী বাঁধ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভেঙে গেছে। বাঁধ ভাঙায় গ্রামে গ্রামে বন্যা পরিস্থিতি। ঠিবা, বাগা, লাঙুলহাটা, বগদত্তপুর, খাপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন। জলের তলায় কয়েক হাজার হেক্টর ধানের জমি। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত চাষিদের। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে তড়িঘড়ি গ্রামবাসীদের নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ দূরত্বে। বাঁধ তো রক্ষা করা গেল না, যে ডিভিশন থেকে 5000 কিউসেক জল ছেড়েছিল আপনার, তার জন্য আরও বাঁধ ভেঙে গেছে। এখানে কয়েক হাজার হেক্টর জমি জলের তলায়, কৃষকদের মাথায় হাত। আপনার অনেক গ্রাম, এদিকে 7 থেকে 8টা গ্রাম জলের তলায়। এখানে এখন ঠিবা গ্রামের লোক প্রচুর আতঙ্কিত, হ্যাঁ, যে এই বড়সড় একটা বাঁধ ভাঙন ধরেছে, তাই এই জলের গ্রামে ঢুকে গিয়েছে, হ্যাঁ, পুকুর বাড়ি সব মাঠ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। কুঁয়ে নদীর জলস্তর বাড়ায় শনিবার থেকেই গ্রামে গ্রামে জল ঢুকে বিপদ বাড়ছে, যার জেরে একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্গতদের পাশে দাঁড়াতে শনিবারই এলাকায় পৌঁছন তৃণমূলের অঞ্চল সভাপতি, লাভপুরের বিধায়ক ও সেচ দপ্তরের আধিকারিকরা। এলাকাবাসীর পাশে দাঁড়ানোর বার্তা দেন তারা। এদিকে রবিবার সকালে লাভপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরে ঘটনাস্থলে পৌঁছন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। এই যে 31শে ডিসেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা আবাস যোজনা যে বাড়ির প্রতিশ্রুতি দিয়েছেন, এই বাড়িগুলো সেই লিস্টের মধ্যে আছে। এই বাড়িগুলো হবে অল্প দিনের মধ্যে। সম্ভবত এগুলো মাটির বাড়ি আছে, তো এদের সব থেকে খাতরা বেশি আছে। এদেরকে ওই জন্য ত্রাণ শিবিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। কতগুলি রিলিফ সেন্টার এখানে করা হবে এবং গ্রামে আস্তে আস্তে জল ঢুকছে। হয়তো অনেক মাটির বাড়িতে জল ঢুকে যাবে, যেখানে হয়তো মানুষের থাকা সম্ভবপর হবে না। তার জন্যে বিডিও সাহেবকে আমরা অনুরোধ করছি, আমরা সবাই মিলে যতগুলি রিলিফ সেন্টার সেখানে মানুষকে নিয়ে আসা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। মুষলধারে বৃষ্টি, রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল। জেলার একাংশে জনজীবন বিপর্যস্ত। ঘুম উড়েছে বীরভূমবাসীর। বৃষ্টিপাত এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে বীরভূমের লাভপুর কার্যত বন্যা পরিস্থিতি এমনই চিত্রে উঠে আসছে। বীরভূমের লাভপুর থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। ঝাড়খণ্ডের উপর নিম্নচাপ, সে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে জল ছাড়ার পরিমাণ বাড়বে মাইথন, পাঞ্চেত এবং ডিভিসির, যার জেরে বন্যার ভ্রুকুটি এ রাজ্যের হাওড়া, হুগলিতে। ভরা শ্রাবণে বন্যার আশঙ্কা হাওড়া, হুগলিতে। বঙ্গে নিম্নচাপের জের কমলেও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ সক্রিয় এখনও, তার জেরে বৃষ্টি বাড়ার আশঙ্কা। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে ভাসতে পারে এ রাজ্যের হাওড়া, হুগলি। এমনিতে টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া ও হুগলির একাধিক অঞ্চল। জলে টইটুম্বুর নদী, পুকুর। জল ঢুকেছে গৃহস্থের অন্দরেও। জলাধারে জলের চাপ কমাতে ইতিমধ্যে জল ছেড়েছে ডিভিসি। রবিবার 1,14,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যার জেরে নিম্ন দামোদর উপত্যকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে জল ছাড়ার পরিমাণ আরও বাড়াবে ডিভিসি। সেক্ষেত্রে বন্যা হতে পারে বাঁকুড়া, হুগলি এবং হাওড়ায়। শনি ও রবিবার মিলিয়ে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে তাতে জলমগ্ন হাওড়ায় আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর অনেক জায়গাতেই পৌঁছে গেছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। মজুত রয়েছে ত্রাণ। বন্যা বিধ্বস্ত সব জায়গাতেই এলাকাবাসীর পাশে রয়েছেন জনপ্রতিনিধিরা। জলের নিচে হুগলি বিস্তীর্ণ অঞ্চলে চাষের জমি। জল ছেড়েছে মাইথন ও পাঞ্চেত জলাধারও। রবিবার 1,14,000 কিউসেক জল ছেড়েছে পাঞ্চেত, 6 লক্ষ কিউসেক জল ছেড়েছে মাইথন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দুর্গাপুর ব্যারাজ এবং মানাচর এলাকা পরিদর্শনে যান বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন। ছোটনাগপুর মালভূমিতে ব্যাপক বৃষ্টির জেরে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি, মাইথন এবং পাঞ্চেত। এদিকে কৃষি প্রধান হাওড়া, হুগলি জেলায় সদ্য শেষ হয়েছে আমন ধানের বীজ রোপণ। জলাধারের ছাড়া জলে দুই জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষিজীবীরা। কলকাতা টিভি।
ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, হুমকি, মানসিক অত্যাচার, লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ। মানসিক নির্যাতনে আত্মঘাতী তরুণী। কাঠগোড়ায় তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই। মালদার ইংরেজ বাজারের থানায় অভিযোগ দায়ের মৃতার পরিবারের। পলাতক অভিযুক্ত আসাদুল বিশ্বাস। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মানসিক নির্যাতন, লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ, আত্মঘাতী তরুণী। অভিযুক্ত মুর্শিদাবাদের সাগরদিঘি তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই আসাদুল বিশ্বাস। মালদার ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। ইংরেজ বাজারের মহেশমাটির বাসিন্দা ওই তরুণী বিবাহ বিচ্ছিন্ন। তার একটি কন্যা সন্তান রয়েছে, পেশায় সঙ্গীত শিল্পী। সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় আসাদুল বিশ্বাসের সঙ্গে, বাড়ে ঘনিষ্ঠতা। এরপর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিয়ে আসাদুল ব্ল্যাকমেল করেন বলে অভিযোগ। রেস্তোরাঁ তৈরি করার নাম করে দফায় দফায় 10 লক্ষ টাকা তরুণীর কাছ থেকে আদায় করেন। ভয় দেখিয়ে চলত নির্যাতনও। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টির অভিযোগ মৃতার বোনের। আমার দিদি গত 2 তারিখ রাত্রেবেলা নিজের বাড়িতে সিলিং ফ্যানে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। তো আত্মহত্যার জন্য আমি পুরোপুরিভাবে শিওর যার সাথে ওর সম্পর্ক চলছিল তার বাড়ি হচ্ছে, আমি যতদূর জানি, ধুলিয়ান শামসেরগঞ্জে তার নাকি বাড়ি। যেহেতু দিদির সাথে আমার তাকে নিয়ে কোনো রকম আলোচনা হতো না, আমি এতটাই অনুমান করতে পেরেছি ঠাকুরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসের দুঃসম্পর্কের ভাই হয়। আর এটাই ওই পাওয়ার দেখাতো যে আমার হাতে পলিটিক্যাল পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। শনিবার অশান্তির মাত্রা ছড়ালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তরুণী। খবর পেয়ে মুর্শিদাবাদ থেকে মালদায় চলে আসেন ধুলিয়ানের বাসিন্দা আসাদুল। দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েও যান অভিযুক্ত। তরুণীর 2টি মোবাইল নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। উদ্ধার করা হয়েছে ঘরের সিসিটিভি ফুটেজ। গোটা বাড়িতে ক্যামেরা লাগানো আছে। ওই যে ফাঁসি থেকে নামাচ্ছে সেটাও সব ভিডিওতে সব প্রমাণ আছে আমাদের কাছে। আর ওর বাড়ির সব কিছু আইসি সাহেব এসে সব হার্ড ডিস্ক এমনকি ওর বাচ্চার মেয়ের মোবাইল সব কিছু সিজ করে নিয়ে যায়। ঘটনার তদন্তে ইংরেজ বাজার থানার পুলিশ। মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। তাঁতের শাড়ির ব্যবসায় মন্দা, নেই রফতানি। সংসার চালাতে তাই মাছ ধরার জাল তৈরি করছেন তাঁত শিল্পী। সেই জালও বিক্রি না হওয়ায় উদ্বেগে তাঁত শিল্পী। বাংলার তাঁতের একসময় চাহিদা ছিল ব্যাপক। যুগের সঙ্গে পাল্লা দিতে না পেরে সেই তাঁত শিল্প এখন বিলুপ্ত প্রায়। নেই আগের মতো রপ্তানিও, মিলছে না কাপড়ের সঠিক দাম, যার জেরে শুধুমাত্র তাঁত বুনে আর সংসার চলছে না তাঁত শিল্পীদের। শান্তিপুরের বেশিরভাগ মানুষই তন্তু বায়। বর্তমান পরিস্থিতির জেরে প্রায় বেশিরভাগ শ্রমিক এখন তাঁতের শাড়ি বোনা ছেড়ে মাছ ধরার জাল বোনা শুরু করেছেন, যার জেরে শুরু হয়েছে নতুন সমস্যা। পরিবারের পাশে দাঁড়াতে বর্তমানে বেশিরভাগ তাঁত শিল্পী মাছ ধরার জাল তৈরি করতে ব্যস্ত। সকলেই জাল বোনা শুরু করার ফলে কমেছে জালের বিক্রিও। তন্ত্রজীবী এখন তাঁতের কাজ নেই। তাঁতের কাজটা আমরা দেখলে বিগত প্রায় 10 বছর ধরে আমাদের এখানে তাঁতের ব্যবসাটা ভেঙে পড়েছে। তাই যারা তন্ত্রজীবী তারা এখন অন্য ব্যবসার দিকে নিযুক্ত হয়েছে। আমার এই এলাকা, বিশেষ করে শান্তিপুর গবাচ্চর, নদিয়া শান্তিপুর গবাচ্চরের যারা তন্ত্রজীবী ছিল তারা আবার পুনরায় এই জালের ব্যবসা শুরু করে। তাঁতের বাজার খুব খারাপ। তাঁতের যা মজুরি তাতে মানুষের পেটের ভাত হচ্ছে না। তার জন্যে মানে জালের লাইনটা আমরা ভেবেছিলাম এতে কিছু উপার্জন হবে, কিন্তু সেটাও বাজার খুব খারাপ। কারণ কাস্টমারের থেকে বিক্রি করার লোক বেশি হয়ে গেছে। 2024-এ কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়েছিলেন তাঁত শিল্পীরা। ভেবেছিলেন বাজেটে তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তবে আশাই সার, মেলেনি কোনো সুযোগ সুবিধাই। নদিয়ার শান্তিপুর থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন। সেরা 10 পাওয়ারড বাই